প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটা নিবন্ধ। প্রাচীন রোমের সমাজ ব্যবস্থার একটা বিরাট অংশ জুড়ে ছিল এই দাস সমাজ। অভিজাত যে সমস্ত রোমান ব্যবসায়ী ছিল তারা এবং জলদস্যুরা ভিন দেশ থেকে নিয়ে আসতো এই দাস, আর এই সমস্ত দাসদেরকে বাজারে বিক্রয় করা হতো। এদেরকে বলা হয় কৃতদাস। আর দাসদেরকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছিল তাকে বলা হয় দাস বাজার। এদেরকে নিয়ে কি করা হতো? এদেরকে মূলত কায়িক পরিশ্রমিক কাজে এদেরকে নিযুক্ত করা হতো, যেমন রাস্তাঘাট নির্মাণ করা, বিভিন্ন ঘরের কাজ করা, গৃহ নির্মাণ করার কাজে এদেরকে নিযুক্ত করা হতো। প্রাচীন রোমের অভিজাততা নির্বাচন করা বা নির্ণয় করার জন্য এই দাস ছিল অন্যতম মাপকাঠি। কারণ যার কাছে যত বেশি দাস তারা তত বেশি ধনী হিসাবে চিহ্নিত হতো। এই সমস্ত দাসদেরকে অভিজাতরা বা অভিজাত রোমানরা মূলত কলকারখানা এবং খনিতেও নিযুক্ত করত। এমনকি যে সমস্ত ব্যবসায়িক যে সমস্ত জাহাজ সেই সমস্ত জাহাজগুলির পাটাতন এমনকি হাল টানার জন্য এদেরকে নিযুক্ত করা হতো, যাতে এই সমস্ত দাসেরা পালিয়ে যেতে না পারে। তাই জন্য এদেরকে গ্যালি নামক যুদ্ধ জাহাজে পাটাতনের সাথে এদের পা বেঁধে রাখা হতো। এরা প্রশাসনিক যে সমস্ত কঠোর পরিশ্রমিক যে সমস্ত কাজ এদের এই সমস্ত কাজে নিযুক্ত করা হতো। আর যেহেতু রোমের দাসদের চাহিদা খুব বেশি ছিল, তাই জন্যে গ্রিস থেকেও শিক্ষিত মার্জিত মানুষকে নিয়ে এসে গৃহ নির্মাণের কাজে নিযুক্ত করা হতো। মূলত এরা গৃহদাস হিসাবেই থাকতো। এর পাশাপাশি আফ্রিকান যে সমস্ত দাস ছিল তাদের চাহিদা খুবই পরিমাণে বেশি ছিল, কারণ এরা কায়িক পরিশ্রমের কাজে নিযুক্ত করা হতো। আর এত বেশি দাসদের প্রাধান্য বেড়ে যাওয়ার ফলে রোমে এক সমস্যা দেখা যায়। রোমের যে স্থানীয় কৃষক তাদের কাজের ঘাটতি ঘটে, যার ফলে বেকারত্বের সংখ্যা ক্রমশ হারে বৃদ্ধি পায়। আর এরাই পরবর্তীকালে প্রাচীন রোম নগরীতে এসে এরা ভিড় জমায়। যদি এই সমস্যা সকলের চোখে পড়লেও এর কোনো সুষ্ঠু সমাধান হয়নি। যদিও জুলিয়াস সিজার বলেছিল যে মূলত তিনজনের মধ্যে একজন স্থানীয় রোমানকে নেওয়া হবে, কিন্তু এর কোনো সমাধান হয়নি। ধীরে ধীরে প্রাচীন রোমানরা এদের ওপর শোষণ তো চালাতই, শেষ পর্যন্ত এদের বিনোদনের জন্য এদেরকে হিংস্র পশু যেমন হচ্ছে বাঘ, সিংহ, এমনকি ভাল্লুকের সাথেও লড়াই করতে হতো। আর এই যুদ্ধে বা এই মল্লযুদ্ধে জিততে পারলে দাসদের মুক্তি দেওয়া হবার জন্যই এরা প্রাণপণে বা নিজের প্রাণের বাজি লাগাতো এই যুদ্ধে। আর এই যুদ্ধটি হতো কলোসিয়াম নামক একটি রঙ্গমঞ্চ তৈরি করা হতো। আর এটি দেখবার জন্য অসংখ্য রোমানরা ভিড় জমাতো। রোমানরা এই দাসদের ওপর অকথ্য অত্যাচার এবং শোষণের জন্য বেশ কয়েকবার দাস বিদ্রোহ দেখা দিয়েছে। প্রথম বিদ্রোহ হয়েছিল 134 খ্রিস্টপূর্বাব্দে, আর এটি হয়েছিল সিসিলিতে। আর এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইন্নুস নামক একজন ব্যক্তি। শেষমেশ রোমান সৈন্যদের দ্বারা এই যুদ্ধ দমন ঘটে। 102 খ্রিস্টাব্দেও এমনই এক দাস বিদ্রোহ দেখা দিয়েছিল। এর পরের বিদ্রোহ হয়েছিল 73 খ্রিস্টপূর্বাব্দে। 73 খ্রিস্টপূর্বাব্দে এই যে দাস বিদ্রোহ হয়েছিল বা কৃতদাস বিদ্রোহ হয়েছিল, এর নেতৃত্ব দিয়েছিল স্পার্টাকাস। এটা হয়েছিল সিসিলিতে। 71 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্পার্টাকাসের আধিপত্য বজায় ছিল। শেষমেশ সৈন্যদের দ্বারা স্পার্টাকাসের আহত এবং নিহত হয় এবং শেষমেশ এই যুদ্ধের অবসান ঘটে। এই ছিল দাস সম্পর্কে বা দাস ব্যবস্থা সম্পর্কে একটা নিবন্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে সহজ হয়ে উঠেছে। আর আমি সহজভাবেই তোমাদেরকে বোঝালাম যাতে তোমরা সহজে এই বিষয়টা বুঝতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে খুবই। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।